নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষে গোটা দেশ জুড়ে বাড়ি ভাড়া সংক্রান্ত সম্পূর্ণ আইন চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নিয়ম চলে আসছে এবং যারা সরকারি পরীক্ষার জন্য পড়াশোনা করছো অ্যাসপিরেন্ট, তোমাদের তো জানতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যিনি বাড়ি ভাড়া দেন বা দেবেন বা কখনো দিতে পারেন তিনিও জেনে রাখুন। আর যার বাড়ি ভাড়া কখনো নিতে হতে পারে বা ভাড়া থাকেন বা আপনার বাড়ির ছেলে মেয়ে কেউ কোথাও বাড়ি ভাড়া নিচ্ছে বা নিতে পারে তিনিও জেনে রাখুন, কারণ এই ল প্রত্যেককে এবার থেকে মানতেই হবে। তাহলে স্কিল বাংলা চ্যানেলে যেভাবে আমি প্রত্যেকটা বিষয়কে তুলে ধরি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট আমরা বুঝে নেব এবং কথা দিচ্ছি এই ভিডিওটার শেষে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না, এটা নিয়ে অথেন্টিক ইনফরমেশন ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পর্যন্ত প্রত্যেকে লিখে দিয়েছে যে নিউ রেন্ট রুলস 2025 ম্যান্ডেটারি অনলাইন রেজিস্ট্রেশন, লিমিটেড ডিপোজিট, হিয়ার ইজ অল, সমস্ত নিয়ম। তাহলে চলুন সমস্ত নিয়ম জেনে নেওয়া যাক যে কি ম্যান্ডেটারি অনলাইন রেজিস্ট্রেশন ইত্যাদি হতে চলেছে, না হলে আপনার ওপর ফাইন লাগবে। প্রথম কথা, এই যে নতুন বাড়ি ভাড়ার রুলটা আনা হচ্ছে বিভিন্ন বিষয় মাথায় রেখে আনা হচ্ছে, মূলত চারটে বিষয়। এক, কোনো রকম অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি কোনো অন্য ধরনের প্ল্যানিং আছে কারোর, তারা ভাড়া নিতে যাতে না পারে কোনো জায়গায় এসে। দুই, তো একটা গেল ইন্টারনাল সিকিউরিটি। দুই, কোনোভাবে যেন ট্যাক্স ফাঁকি কেউ না দিতে পারে। তিন, যাতে করে যারা ভাড়াটিয়া ভাড়া নিচ্ছে তাদের কোনো প্রবলেম না হয়। আর চার, যাতে করে যে বাড়ি ভাড়া দিচ্ছে তারও কোনো প্রবলেম না হয়। এবার এক এক করে এই চারটে ব্যাপার একটু মাথায় রাখুন আর মেলাতে শুরু করুন। প্রথম যেটা বলা হলো যে ভাই, এবার থেকে কেউ বাড়ি ভাড়া দিলে তাকে ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে রেন্টাল এগ্রিমেন্টের। এখানে দুটো ব্যাপার বুঝতে হবে। জেনারেলি ভারতবর্ষে যত লোক ভাড়াটারা থাকে, কিছু লোক, কিছু পার্সেন্টেজ, আগে তো এটা প্রচুর পার্সেন্টেজ ছিল, মৌখিকভাবে দাদা তাহলে থাকছি 5,000 টাকা করে দেব, এই যে ক্লাবের লোক আছে 3 জন, এরা শুনে নিল, হয়ে গেল, আর কোনো এগ্রিমেন্ট নেই। তো এবার থেকে তো কোনো মৌখিক এগ্রিমেন্ট প্রথম কথা চলবেই না, আপনাকে রেন্টাল এগ্রিমেন্ট করতে হবে, পুরো লিখিত এগ্রিমেন্ট। দ্বিতীয় কথা, ওই এগ্রিমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা হয় ভারতবর্ষে, মৌখিকটা আস্তে আস্তে কমছে, একটা এগ্রিমেন্ট হয় কিন্তু ওই এগ্রিমেন্টের কোনো রেজিস্ট্রেশন হয় না। ও কোর্ট পেপারে সবাই একটু লিখে নেয়, কিন্তু ওটা যে একদম রেজিস্টার্ড করা সরকারের কাছে জমা দেওয়া বেশিরভাগ জায়গাতেই হয় না। এবার আপনাকে ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন করতে হবে এই এগ্রিমেন্টটার। দুটো ব্যাপার হয়ে গেল। তাহলে এইবার না তো কোনো এগ্রিমেন্ট ছাড়া ঘর ভাড়া দেওয়া হবে, এবং এমনও কোথাও হবে না যে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সরকারের কাছে ট্র্যাকিং হয়নি। এবং এই গোটা জিনিসটাকে এবার আনা হচ্ছে অনলাইনে, তো পুরোপুরি একদম সরকারের চোখের মধ্যে থাকবে, পুলিশের চোখের কাছে, কে কোথায় থাকছে, কি এগ্রিমেন্ট হচ্ছে, কি রেন্ট। এবার কেউ যদি মনে করে যে না 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 আমি এসব নিয়ম কানুন মানি না, আমার বাড়ি, আমি নিজের মনের মতো লোককে ভাড়া দেবো, এগ্রিমেন্ট করব কি করব না, রেজিস্ট্রেশন করব কি করব না, সে সুযোগ নেই। বলা হয়েছে তুমি খুব ব্যস্ত মানুষ না ভাই, ঠিক আছে, তো আপনাকে 2 মাস টাইম দেওয়া হচ্ছে। ঘর ভাড়া দিলেন, এগ্রিমেন্ট করলেন, তার 2 মাসের মধ্যে আপনি অন্তত এটাকে রেজিস্ট্রেশন করিয়ে নিন। 2 মাসের মধ্যেও টাইম পাইননি, বাহ বাহ বাহ, সঙ্গে সঙ্গে আপনাকে 5,000 টাকা ফাইন দিতে হবে। 5,000 টাকা ফাইন তো কেউ দেবে না পকেট থেকে, তো সবাই এগ্রিমেন্টও করবে, রেজিস্ট্রেশনও করাবে, অনলাইনও করবে, এবং 2 মাসের মধ্যে সেটা সরকারের কাছে ওই জানিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেবে। আর যদি আপনি না করান, একে তো 5,000 টাকা ফাইন সরকার এসে নিয়ে যাবে। সেকেন্ড কথা, কোনো ডিসপুট যদি হয়েছে ভাড়াটিয়ার বাড়ি মালিকের, পরে সরকারের কাছে গেলে, কোর্টে গেলে, পুলিশের কাছে গেলে কোনো রকমভাবে এন্টারটেন করা হবে না। স্যার আমার ঘর খালি করছে না, না করুক, আপনি জানিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, করেননি তো,
তো লোকে বাধ্য এবার প্রত্যেকে রেন্টাল এগ্রিমেন্ট করে ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন করতে। প্রথম পয়েন্ট গেল। কিভাবে ইন্টারনাল সিকিউরিটির একটা ধাপ স্ট্রং করা হলো, আশা করি আপনারা বুঝে গেলেন। এবার সেকেন্ডে আসুন। কি বলেছি, এবার আরো তিনটে ব্যাপার বাকি রয়েছে, যাতে ট্যাক্স ফাঁকি না হয়, যাতে ভাড়াটিয়ার সুবিধা হয়, যাতে বাড়ি মালিকের সুবিধা হয়। তো সুবিধা তখনই হবে যখন এগ্রিমেন্টের মধ্যে ডিটেলস ক্ল্যারিটি থাকবে। কত টাকা ভাড়া, কত দিনের জন্য ভাড়া, কি পারপাসে ভাড়া, কে কাকে দিচ্ছে ভাড়া, এই ডিটেলটা লিখতে হবে। এবার নেক্সট, এই ডিটেল লেখার জন্য কাউকে কোনো রকম ভাবে এগ্রিমেন্ট ড্রাফট করার আর দরকার নেই। উকিল ধররে, সে টাকা খাবে রে, কিচ্ছু দরকার নেই। সরকার ওয়েবসাইটে অনলাইনে স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দেবে, গোটা দেশের জন্য একটাই ফরম্যাট, সমস্ত বাড়ি মালিক সমস্ত ভাড়াটিয়াদের জন্য ওই ফরম্যাট ফিল করে নিলেই হয়ে যাবে। সহজ কাজ। না হলে কোনো বাড়ি মালিক সে বিশাল বুদ্ধি লাগিয়ে একের পর এক ক্লজ ঢোকায়, যাতে করে পরে ভাড়াটিয়া এই তো তোমাকে তো এই ক্লজ আমি দিয়েছিলাম, সে বিপদে পড়ে যায়। হবে না। ক্লিন একটাই নিয়ম সবার জন্য সারা ভারতে। বোঝা গেল? তো ক্ল্যারিটি প্রথমেই চলে এলো। এবার সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম, ট্যাক্স ফাঁকি আর চলবে না। কোনো বাড়ির যদি ভাড়া হয় 5,000 টাকার ওপরে, তাহলে ক্যাশে পেমেন্ট করা যাবে না। আপনাকে অনলাইনই পেমেন্ট করতে হবে, ইউপিআই বা অন্য কোনো কিছু, অনলাইন, ক্যাশ হবে না। 5,000 টাকার নিচে ভাড়া ঠিক আছে, এখন সব জায়গায় আস্তে আস্তে 5 বা 5-এর ওপরেই হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, আমি কটা ভিডিও আগে আলোচনা করেছিলাম ইন্ডিয়ার জিডিপি গ্রোথে, যেই সব কিছু আধার, প্যান লিঙ্ক করা এবং ডিজিটাইজড করার ফলে আগে যেখানে 100 জনে 90 জন ট্যাক্স ফাঁকি দিত, এখনো দেয়, এখন সেটা 100 জনে 50 জন হয়ে এসছে। কারণ এটাই যদি 10 বছর আগে করা হতো, লোকে বলতো আমি তো জানি না অনলাইন পেমেন্ট করতে, আমি কি করে করব, আমার উপর তো অত্যাচার। তো সঙ্গে সঙ্গে সব চালু করা যায় না, ধৈর্য ধরে কাজ করতে হয়। 10 বছর ধরে দেশকে অনলাইনে প্র্যাকটিস করানো হয়েছে, এবার আর কেউ বলতে পারবে না আমি তো জানি না অনলাইন। সবাই জানেন অনলাইনে পেমেন্ট হবে। পুরো কে কার অ্যাকাউন্টে কোন ডেটে 5,000 টাকা দিচ্ছে, পুরো আরবিআই এর কাছে ট্র্যাক থাকবে, কোনো হাতে হাতে টাকা হবে না। অনেক বাড়িওয়ালা বলে দাদা ক্যাশ দিয়ে দিন না, অনলাইন করবেন না, ওসব সুবিধা শেষ। সেকেন্ড, কোনো বাড়ির যদি ভাড়া মাসে 50,000 টাকার ওপরে হয়, সে বাংলো ফাংলো টাইপের কেউ ভাড়া নিয়ে আছে, বিশাল বড় কোনো ফ্ল্যাট এরকম জাতীয় বিশাল বড় লোক, তাহলে তাকে টিডিএস দিতে হবে, ট্যাক্স ডিডাকশন ফ্রম সোর্স। 50,000 টাকা বাড়ি ভাড়া তুলছো তুমি বিশাল, তার মানে বড় লোক, 10% 5,000 টাকা আগে সরকারের কাছে ট্যাক্স দাও, বাকি 45,000 টাকা নাও। যারা নর্মাল বাড়ি মালিক 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 টাকায় ঘর ভাড়া দিচ্ছেন, নো ইস্যু। আপনি 20,000 টাকার ঘর ভাড়া 20 জনকে দিন, নো ইস্যু। 50,000 টাকার ওপর আপনার এগ্রিমেন্টে যদি হয়, তার মানে সে তো বড়লোক প্রপার্টি, আপনিও বড়লোক, আপনার ভাড়াটিয়াও বড়লোক, তখন 10% দিতে হবে সরকারকে। নেক্সট, এই পুরো প্রসেসটা, এই যে স্ট্যাম্প হয় না, ও যে যার মতো স্ট্যাম্প বানিয়ে নিজেরাই এতদিন স্ট্যাম্প ফ্যাম্প দিয়ে নিত, যাকে বলে একেবারে দুর্নীতি, সব দুর্নীতি শেষ। এবার থেকে ডিজিটাল স্ট্যাম্প বা ই স্ট্যাম্পিং হবে, ই এগ্রিমেন্ট, ডিজিটাল স্ট্যাম্প। কেউ আপনার এখানে এরকম দিয়ে দিলাম ছাপ, স্ট্যাম্প পড়ে গেল, দিতে পারবে না। একদম ডিজিটালি স্ট্যাম্প হবে, কারোর হাতে নেই, প্রসেস অনুযায়ী ওয়েবসাইট থেকে। তো কোনো ফাঁকির জায়গা রাখা হয়নি। এই অবধি বোঝা গেল? তাহলে প্রথমে আমরা বুঝলাম ইন্টারনাল সিকিউরিটির একটা স্টেপকে অনেকটা স্ট্রং করা হলো, রাতারাতি হবে না, টাইম লাগবে। সেকেন্ড, ট্যাক্স ফাঁকিকে অনেকটা আটকানো হলো। থার্ড, এবার কি বলেছি, ভাড়াটিয়ার যাতে সুবিধা হয় সেটা দেখা হবে। সিকিউরিটি ডিপোজিট ক্যাপিং করে দেওয়া হয়েছে, মানে আমি কোনো জায়গায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলাম, বলছে দাদা মাসে 10,000 টাকা ভাড়া, ঠিক আছে তাই হল। আচ্ছা প্রথমে আপনি 50,000 টাকা দিন, তারপর থাকতে শুরু করবেন। কেন? ভাই এটা সিকিউরিটি ডিপোজিট, 5 মাসের ভাড়া প্রথমে সিকিউরিটি ডিপোজিট, আপনি যখন চলে যাবেন তখন আপনাকে ফেরত দেওয়া হবে। এ তো অত্যাচার। প্রথমে এখন 50,000 টাকা আমি কোত্থেকে জোগাড় করে দেব? তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে 2 মাসের ভাড়াই ম্যাক্সিমাম কোনো বাড়ি মালিক চাইলে সিকিউরিটি ডিপোজিট নিতে পারে। সব বাড়ি মালিক 2 মাসই নেবে, কে আর কম নেবে।
2 মাসের বেশি 3 মাসের টাকাও কেউ নিতে পারবে না সিকিউরিটি ডিপোজিট। তো ভাড়াটিয়াদের অনেক ইজি হলো। আর কেউ যদি কোনো কমার্শিয়াল প্লেসের ব্যাপার থাকে, দোকান ঘর ভাড়া নিচ্ছে, লিজ নিচ্ছে, সেক্ষেত্রে 6 মাসের টাকা, যেহেতু ব্যবসায়িক ক্ষেত্র ওটা কমার্শিয়াল, সে সিকিউরিটি ডিপোজিট নিতে পারে। বাট এসব জায়গায় আগে চলতো আরও বেশি, সেলামি বলা হতো, যে আমি 5 বছরের জন্য দোকানটা লিজে নিলাম, মাসিক ভাড়া তো দিতেই হবে, সেলামি 10 লাখ টাকা, সেলামির গল্প শেষ। 6 মাসের টাকা অ্যাডভান্স তুমি নিয়ে রাখতে পারো। নেক্সট, ভাড়াটিয়াদের জন্য নেক্সট সুবিধা কি আনা হয়েছে? বাড়ি আমি ফ্ল্যাট ভাড়া নিলাম 10,000 টাকায়, ওমা 6 মাস পর বলছে পরের মাস থেকে না 11 দেবেন, না, ওরম 6 মাস পর ভাড়া বাড়ানো যাবে না। বছরে একবারই ভাড়া বাড়ানো যেতে পারে, এর বেশি হবে না। এবং সেই ভাড়াটাও হঠাৎ করে বলা যাবে না পরের মাস থেকে না দাদা 11,000 দেবেন। 3 মাস আগে নোটিশ দিতে হবে, 90 ডেজ নোটিশ, যে এটা ধরুন ডিসেম্বর চলছে, যে আমি মার্চ মাস থেকে দাদা 10% ভাড়া বাড়াচ্ছি। তো 90 দিনের মধ্যে হয় আমি অন্য জায়গায় খুঁজে নেবো আমার না পোষালে, আর নইলে আমি আগে থেকেই জানি যে হ্যাঁ 3 মাস পর থেকে আমাকে 1000 টাকা বেশি দিতে হবে ঘর ভাড়া বাবদ। রাতারাতি বলা চলবে না। নেক্সট, বাড়ি মালিকের অবশ্যই অধিকার আছে নিজে যে ঘরটা ভাড়া দিয়েছেন সেটা ইন্সপেকশন করতে আসা, দেখতে আসার। কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে রয়েছেন আপনার ঘরে, হঠাৎ করে বাড়ি মালিক কলিং বেল, হ্যাঁ এই একটু দেখতে এলাম ঘরটা দেখি, না, ঢোকা যাবে না। আপনার ঘর কেউ আপনার থেকে কেড়ে নিচ্ছে না, অধিকার আপনার অবশ্যই, কিন্তু যে ভাড়া থাকছে তার প্রাইভেসি আছে, তার বাড়ির মানুষজন সবাই ঘরের মধ্যে রয়েছে, আপনি অবশ্যই দেখতে চাইতে পারেন। 24 ঘন্টা আগে ভিজিটের নোটিশ দিতে হবে আপনাকে, যে ভাই আমি ঘর বাড়িটা না পরশুদিন এই সময় দেখতে যাব, অন্তত 24 ঘন্টা আগে নোটিশ। তো সে তার মতো রেডি হয়ে থাকবে যে এই সময় বাইরের লোকজন দেখতে আসবে, হঠাৎ করে এসে কলিং বেল বাজালে হবে না। নেক্সট, যদি আপনি আপনার ভাড়াটিয়াকে তুলে দিতে চান যে আমি আর রাখবো না, আপনার বাড়ি, আপনার ফুল অধিকার আছে, কিন্তু সেই ভাড়াটিয়া যদি 1 বছরের কম সময় থাকছে আপনার কাছে, 1 মাসের নোটিস পিরিয়ড দিতেই হবে। রাতারাতি কাল সকাল থেকে উঠে যাও, যাবে কোথায় ও জিনিসপত্র নিয়ে, ফ্যামিলি নিয়ে, 1 মাসের নোটিস দিতেই হবে। যদি 1 মাসের নোটিস না দিতে পারেন, 1 মাসের ভাড়া ওকে আপনার পকেট থেকে দিয়ে দিতে হবে। 2, যদি 1 বছরের বেশি সময় ধরে ও থাকছে আপনার প্রপার্টিতে, তাহলে অনেকটা সেটেল হয়ে গেছে না, অনেক বেশি জিনিসপত্র কিনে ফেলেছে হয়তো ফ্যামিলিতে, ওকে 2 মাসের নোটিস দিতে হবে। যদি ও 5 বছরের বেশি সময় ধরে কেউ আপনার ওখানে ভাড়া নিয়ে থাকছে, তাকে 6 মাসের নোটিস দিতে হবে। সে হয়তো 5 বছরের বেশি সময় থাকছে মানে সে হয়তো জিনিসপত্র অনেক কিছু কিনে ফেলেছে, তার ছেলে বা মেয়েকে ওখানে কোনো স্কুলে ভর্তি করিয়ে ফেলেছে, সে তো রাতারাতি অন্য জায়গায় উঠে চলে যেতে পারবে না, তো তার জন্য 6 মাসের নোটিস পিরিয়ড চাই। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো গেল ভাড়াটিয়াদের দিকে উপকার, যেটা 3rd পয়েন্ট আমি বলেছিলাম। এবং আপনি রাতারাতি এবার চলে আসছে বাড়ি মালিকের দিকে কি উপকার। আচ্ছা, ভাড়াটিয়াদের দিকে আর একটা উপকার, কোনো প্রবলেম হলেই রেন্ট কোর্ট বা রেন্ট ট্রাইব্যুনাল ক্রিয়েট করা হচ্ছে, নতুন আদালত, যেখানে খালি বাড়ি মালিক ভাড়াটিয়া সমস্যাই শোনা হবে, অন্য কোনো কেস আসবে না, এবং দ্রুত এগুলোকে সলভ করা হবে। একটা মার্ডার কেস, একটা দুর্নীতি কেস, একটা বাড়ি ভাড়ার কেস, সব কিছু একই আদালতে গেলে হিয়ারিংয়ের পর হিয়ারিং হতে হতেই দেরি হয়ে যায়। ফাস্ট ফরওয়ার্ড এই কোর্ট খালি এই ইস্যুই সলভ করবে, এই কোর্টের জাজরা এই ইস্যুতেই এক্সপার্ট হবে, ফটাফট সলভ হবে 2 দিনের মধ্যে। এবার বাড়ি মালিক, তারও তো অনেক প্রবলেম হয়, সবসময় ভাড়াটিয়া ভালো, বাড়ি মালিক খারাপ লোক তা তো নয়, বাড়ি মালিকও অনেক সময় বিপদে পড়ে যায় ভাড়াটিয়ার চক্করে। তার যে বিপদগুলো হয় সেগুলোও আইডেন্টিফাই করে সেগুলোকে সলভ করার চেষ্টা করা হয়েছে। বাড়ি মালিক চাইলে ভাড়াটিয়াকে রাতারাতি তুলে দিতে পারেন নির্দিষ্ট রিজনের ভিত্তিতে। কি রিজন? কোনো ভাড়াটিয়া যদি এগ্রিমেন্টের রুল ভেঙেছে, কিংবা সাবলেট দিয়েছে, নিজের নামে মালিকের থেকে ভাড়া নিয়ে
নিজে অবৈধ কাউকে ভাড়া দিয়ে দিয়েছে, আবার আলাদাই বুদ্ধি। কিংবা বাড়ির কোনো স্ট্রাকচার ভেঙে চুরে চেঞ্জ করে নিজের মতো বানিয়ে নিয়েছে। এই ধরনের কোনো বেআইনি কাজকর্ম করলে তাকে রাতারাতি তুলে দেওয়া যেতে পারে। রিজন মেনশন করে দিন, রেন্ট কোর্ট, রেন্ট ট্রাইব্যুনালে চলে যাবে, সঙ্গে সঙ্গে সর্টেড হয়ে যাবে। তো বাড়ি মালিকের অনেক চিন্তা কমলো। নেক্সট, ভাড়াটিয়া উঠতে চাইছে না, নোটিশ টোটিশ সব ঠিকঠাক দেওয়া হয়েছে, আপনাকে কোনো ক্লাবের দাদা, পাড়ার দাদা, পার্টির দাদা কাউকে ধরে আনতে হবে না থ্রেট দিয়ে তোলার জন্য। পুরো লিগাল প্রসেস হবে, লিগাল প্রসেসটা দেখবে রেন্ট কোর্ট, রেন্ট ট্রাইব্যুনাল। তারা পুলিশকে বলবে যাও একে এখান থেকে তুলে বাড়ি খালি করে দিয়ে চলে এসো। পুরোটা একটা সুন্দর সিস্টেমে কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। 100% কি হবে? নিশ্চয়ই হবে, যদি আমরা সবাই চাই, যদি আমরা সবাই নিজের দায়িত্বটা পালন করি। আমাদেরই বাড়ির কোনো ছেলে মেয়ে পুলিশে চাকরি করে, তারা যদি নিজের দায়িত্ব পালন করে, আর যদি না করে 70% হবে, 80% হবে, কিছু তো বেটারমেন্ট হবে। রাতারাতি সমাজ বদলায় না, বাট এগুলো সমাজ বদলানোর দিকে এক একটা স্টেপ। যেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য স্কুল খুলেছিলেন, বাল্যবিবাহ রোধের জন্য আইন এনেছিলেন, বিধবা বিবাহ প্রবর্তনের জন্য আইন এনেছিলেন, সেই দিন থেকে কি সমস্ত বাড়ির মেয়েরা স্কুলে পড়তে পেরেছিল? না, সমাজ আটকে দিয়েছিল। বাট 1% লাভ হয়েছিল। একটা বাড়ির মেয়ে সে সাহস করে তার বাবা মা পাঠিয়েছিল, যদিও ভয় ছিল সমাজ এক ঘরে করে দেবে। আস্তে 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 আজকে সমস্ত বাড়ির মেয়েরা স্কুলে পড়তে যায়। আজকে কোনো নারী দুর্ভাগ্যবশত তার স্বামীকে হারালে, তিনি বিধবা হলে, তিনি চাইলে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন। জেনারেলি আর কেউ বাধা দেওয়ার নেই। এখনো কিছু জায়গায় 5-10% পিছনে গসিপ হয়, আরো 10 বছর পর সেটা থাকবে না। তো রাতারাতি সলভ হয় না। সেই 1856 বিদ্যাসাগর মশাই আইন এনেছিলেন, আজকে 2026 আসতে যায়, তাই না? এত বছর কেটে গেছে। তো সমাজ পাল্টানোর জন্য এগুলো এক একটা স্টেপ। রাতারাতি যদি কেউ আশা করেন সলভ হয়ে যাবে, হবে না। লিগাল প্রসেস চালু করা হলো। নেক্সট, ভাড়াটিয়া গায়ের জোরে ঘর ছাড়ছে না। ও ঘর ছাড়বো না, দেখে নেবো, কি করার করে নিন। কি করার? আপনার উপর ওভারস্টের পেনাল্টি লাগবে। পুলিশ এসে দাঁড়িয়ে থেকে আপনার থেকে টাকা উদ্ধার করবে। আর এই যে ওভারস্টের পেনাল্টি, এটা ওই 1 মাসে যদি 10,000 ভাড়া হয় ওরকম হবে না, তাহলে 1 মাসে ধরুন 30,000 টাকা পেনাল্টি লাগবে, যেটা বাড়ি মালিক পেয়ে যাবে। নেক্সট, রিপেয়ার নিয়ে অনেক ঝামেলা গন্ডগোল হয়, এইটাকেও সলিউশনের চেষ্টায় আনা হচ্ছে। যে যদি কোনো ব্যবহার্য ছোটখাটো জিনিসপত্র নষ্ট হয়, তাহলে যে ভাড়াটিয়া, যে ওখানে বসবাস করছে, টেন্যান্ট, সে সারিয়ে নেবে। লাইট খারাপ হয়ে গেছে, বাল্ব কেটে গেছে, সে লাগিয়ে নেবে। যদি কোনো বড় জিনিস খারাপ হয়, প্লাম্বিংয়ের কিছু কাজকর্ম আছে, ঠিক আছে, পাইপলাইন গন্ডগোল করছে, সিওয়েজ লাইন, তাহলে যে বাড়ি মালিক সে সারাবে। এবং বাড়ি মালিককে হয়তো আপনি বলেই যাচ্ছেন, দাদা সুয়েজ লাইনে গন্ডগোল ঠিক করে দিন, করব না, 30 দিনের মধ্যে বাড়ি মালিককে সারিয়ে দিতে হবে। কারণ যে লোকগুলো ওখানে আছে তারাও মানুষ, তারা এত গন্ডগোলের মধ্যে থাকবে কেন, এত অসুবিধার মধ্যে। এই হলো টোটাল নিয়ম, নতুন হাউস রেন্ট রুল ভারতবর্ষে যেটা চালু হতে চলেছে, যেখানে এই 4টে উদ্দেশ্যকে মাথায় রেখে পুরো নিউ ডিজিটাল করা হচ্ছে, ডিজিটাইজড, এবং পুরো রুলের আন্ডারে আনা হচ্ছে। আশা করি যেটা বলেছিলাম, যে কোনো প্রশ্ন আর আপনাদের মনে থাকবে না পুরো ভিডিওটা দেখে নেওয়ার পর, এবং ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে অথেন্টিক ইনফরমেশন সহ। যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের স্কিল বাংলা পরিবারের যারা কোর সদস্য, তাদের থেকে একটা দাবি তো আমি রাখতেই পারি, তাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটায় প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন, যাতে করে ইউটিউবের কাছেও এই ভিডিওটার রিচ বেড়ে যায়। এবং প্রত্যেকে নিজের নিজের হোয়াটসঅ্যাপে, আরাত্তাইতে, যেই চ্যাট মেসেঞ্জার অ্যাপ ইউজ করেন, সেখানে বাড়ির বন্ধুবান্ধবের, পরিবারের লোকজন বা সকলের সঙ্গে একটু শেয়ার করে নিন। কারণ এই ইনফরমেশনটা আমার ধারণা কোনো না কোনোভাবে ভারতবর্ষের প্রত্যেক মানুষের দরকার লাগবে জানার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আর অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নেবেনই আপনারা যারা নতুন আছেন।